আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, মেজর সিনহার উপরে আমরা এতগুলো ভিডিও করেছি, বাট মেজর সিনহা সম্পর্কে আপনাদেরকে ব্যক্তিগত তার যে জীবনে ছিল সেটা সম্পর্কে খুব বেশি আপডেট করিনি। তো আজকের এই ভিডিওতে মেজর সিনহার জীবনী থেকে আমরা একটা দুর্লভ ভিডিও ফুটেজ কালেকশন করেছি। যেই ভিডিও ফুটেজটাতে আপনারা জানেন যে মেজর সিনহা তার ব্যক্তিগত কর্মজীবনে সেনাবাহিনীর মেজর থাকার আগে তিনি যে স্পেশাল একটা দায়িত্ব পালন করেছিলেন, যে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর সদস্য। আমরা জানি সেই এসএসএফ হওয়া মানে স্পেশাল একটা মানুষ হইতে হয়, নানান ধরনের ক্রাইটেরিয়া আছে। তো ওই সময়কার তিনি যখন আপনার দায়িত্ব পালনে ছিলেন, এটা সম্ভবত তার জীবনের এসএসএফ এর দায়িত্ব থাকাকালীন সর্বশেষ ভিডিও, যে ভিডিওটা ধারণ করা হয়েছিল সম্ভবত কোনো একটা প্রোগ্রামে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। তো কিভাবে তারা আসলে ওইখানে দায়িত্ব পালন করতেন বা এসএসএফ সদস্যরা, সেটা আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর দ্বিতীয় হচ্ছে যে মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে আপনার আমাদের যে সরকারের করা তদন্ত কমিটি আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে, সেই তদন্ত কমিটির যে রিপোর্ট আছে এটা আগামীকালকে জমা দেওয়া হবে। তো সেই রিপোর্ট সম্পর্কে সামান্য কিছু আপডেট আমরা পেয়েছি, যে সেখানে কি লেখা হয়েছে বা দোষী হিসেবে কাদেরকে সাব্যস্ত করা হচ্ছে এরকম। তো ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে দেখছি। প্রথমে আমি আপনাদেরকে মেজর সিনহার জীবনী থেকে এসএসএফ এর দায়িত্ব থাকাকালীন সেই সময়কার ভিডিওর একটু অংশ আপনাদেরকে দেখিয়ে আনি। জি, নিশ্চয়ই দেখেছেন। এটা হচ্ছে যে সম্ভবত 2012 সালে তিনি যখন এসএসএফ এর দায়িত্ব পালন করেছিলেন। তো ওনার চেহারাটা কে কে চিনেছেন জানি না। তখন অবশ্য এখনকার মতন তো হ্যাংলা পাতলা ছিল না, হালকা মনে হয় স্বাস্থ্যরস্ত ছিল, আর চুলের কাটিং টাটিংয়ের কারণে খুব বেশি ধরতে পারছেন কিনা। তো যাই হোক, এরপরে তিনি আসলে 2018 পর্যন্ত যে চাকরিতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। মাঝখানে একটা মজার বিষয় হচ্ছে, তিনি জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, আপনারা জানেন যে আমাদের অনেক সেনাভাইয়েরা বিদেশে যায়। আর মেজর সিনহার মায়ের যে বক্তব্য, যে মেজর সিনহা এতটাই ভ্রমণ পিপাসু ছিলেন যে যখন ওই শান্তি মিশনে গিয়ে তাকে 2 মাসের ছুটি দেওয়া হয়, তিনি বাংলাদেশে আসেননি। তিনি যেটা করেছেন, গাড়ি ভাড়া করে ইউরোপে হাজার হাজার মাইল ভ্রমণ করতেন। মানে ভ্রমণ তার রক্তের মধ্যে একটা নেশা জাগাই দিছিল। আর তার সম্পর্কে তার আরেকটা নাম আছে আদনান, আমি এটা একটু আগে পাইলাম। তার এক সহপাঠী সিরাজগঞ্জের বিএল স্কুল সম্ভবত, সেইখানের এক সহপাঠী তিনি বলেছেন যে আদনান হিসেবে তারা তাকে ডাকতেন। আর মেজর সিনহা ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাঠ্যগত পুস্তক ওইগুলা পড়লেও বাট পাশাপাশি এক্সট্রা কারিকুলাম, ঘুরতে যাওয়া, বেড়াইতে যাওয়া, ছবি দেখা, এই ধরনের অভ্যাসগুলো তার চরিত্রের মধ্যে ছিল। যার কারণে 16 বছর চাকরি বয়সে তিনি আসলে আপনার সেনাবাহিনীর পদ থেকে আসলে অবসর গ্রহণ করেন। আর পাশাপাশি তার ভ্রমণের যে নেশা ছিল সেটা সম্পর্কে তিনি সকলে দৃষ্টি আকর্ষণ করেছেন। যাই হোক,
সরকারের করা তদন্ত কমিটি যে আপডেট আসছে, আমরা জানি যে চট্টগ্রামের বিভাগীয় যেই অতিরিক্ত কমিশনার যিনি আছেন, সম্ভবত সরকারের যুগ্ম সচিবও তিনি, তার নাম হচ্ছে মিজানুর রহমান। ওনার নেতৃত্বে 5 সদস্যের একটা শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেইখানে আরও যারা আছেন, একজন হচ্ছেন সশস্ত্র বাহিনীর একজন সিনিয়র মানুষ, তারপর সেনাবাহিনীর, বাংলাদেশ পুলিশের, ইভেন কক্সবাজারের যিনি অতিরিক্ত একজন সম্ভবত ম্যাজিস্ট্রেট আছেন। তো সকলকে মিলে তারা এই তদন্ত কমিটি গঠন করেছিলেন। সেই তদন্ত কমিটির রিপোর্ট আগামীকালকে সরকারের কাছে জমা দেওয়া হবে। তো সেই রিপোর্ট থেকে অলরেডি আপনার ৮৬ পাতার একটা বিশাল হিস্ট্রি এখানে তারা লিপিবদ্ধ করেছেন। প্রায় গত ২ অগাস্ট আমরা জানি যে সরকারি তদন্ত কমিটি গঠন হয়েছিল। নিয়ার অ্যাবাউট 35 ডেজ, প্রায় ৩৫ দিন ধরে তারা এই কার্যক্রম চালিয়েছেন। আর সেইখানে তারা যে প্রতিবেদনটা দাখিল করতে যাচ্ছেন, ওসি প্রদীপ দাসের বক্তব্য পাওয়ার জন্য দীর্ঘ একটা সময় তাদের অপেক্ষা করতে হয়েছে। তো সব কিছু কমপ্লিট, আগামীকালকে এটা জমা দেওয়া হবে। পাশাপাশি সেখানে সংযুক্তি হিসাবে বিভিন্ন আই উইটনেসদের সাক্ষী টাকি বা আরও যে নানান নথিপত্র আছে, 500 সম্ভবত প্লাস আরও কিছু পাতা, 536 পৃষ্ঠা আরও অতিরিক্ত সংযুক্তি সেখানে করা হয়েছে বলে আমরা যতটুকু জেনেছি। আর এই প্রতিবেদনে বেসিক্যালি মেজর সিনহার নিরস্ত্র থাকার বিষয়টাই আপনার এখানে প্রধানত উঠে এসেছে। আর গুলি করার যে বিষয়টা, এসআই লিয়াকত, ইন্সপেক্টর লিয়াকত, সে যে গুলির জন্য ব্যাখ্যা দিয়েছেন, সেটা একটা সূত্র থেকে বলা হচ্ছে যে আসলে এই প্রতিবেদনে সেটাকে নেগেটিভলি আনা হয়েছে যে না, আসলে মেজর সিনহাকে গুলি করার মতন সেইখানে কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি। তারপরেও পাশাপাশি তারা এখানে যারা দোষী আছেন, দোষীদেরকে যে সাব্যস্ত করে 13টি সুপারিশ সরকারের কাছে তারা রাখছেন। আপনারা জানেন যে যখন কোনো তদন্ত কমিটি গঠন করা হয়, বেসিক্যালি অপরাধীদের শাস্তির বিষয়টা যারা এই তদন্ত কমিটি থেকে সুপারিশ করে, বিচারক আদালত সেই সুপারিশগুলোকে কিন্তু মাথায় রাখে, বা সরকারের পক্ষ থেকে সেখানে এই বিষয়গুলোকে কিন্তু আপনার নজরে এনে একজন অপরাধীর শাস্তি দেওয়া হয়। তো তারাও সেখানে 13টা সুপারিশ করেছেন যেন ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো অন্য কোথাও আর ঘটার সুযোগ না হয়। আর এর পাশাপাশি যে আগামীকালকে সরকারের কাছে এটা জমা দেওয়ার পরে তাদের বক্তব্য হচ্ছে যে আদালত সেটাকে আরও একবার ইনভেস্টিগেশন নিশ্চয়ই আদালতের মাধ্যমে করবে, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে যাচাই বাছাই করবে, করার পরে সকল কিছু মিলিয়ে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এই ইনভেস্টিগেশন বা এই দীর্ঘ পথ চলা শেষ পর্যায়ে। এখন শুধু বাকি হচ্ছে যে আদালতের বিচারিক সিদ্ধান্ত, সম্ভবত খুব দ্রুতই সেটা হয়ে যাবে। আর প্রতিবেদন পাওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা আমরা যখন ব্রিফিং পাবো আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট করব। আর সেই পর্যন্ত আমরা দোয়া করি আল্লাহ যেন মেজর সিনহাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আর তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।